এসএসসি লাইফে আসলে অত ডেডিকেটেডলি তেমন একটা পড়ালেখা করতাম না। এক্সামের আগে 1-2 সপ্তাহ এরকম করতাম। কোভিডের টাইমটা আসলে পুরোটাই এনজয়মেন্টের উপর দিয়ে কাটাইছি। তখন ওই নতুন গেম টেম আসলো, পাবজি, ফ্রি ফায়ার এইসবই আসলে খেলছি। তখন জাস্ট মজা করছি কোভিডের ফুল টাইম। আমার এনডিসিতে হয় নাই, বাট সেন্ট জোসেফে হয়েছিল। 3-4 মাসের মতো এখানে কন্টিনিউ করি। তারপর ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমার যে স্কুল ছিল ওটারই কলেজ ভার্সনে আবার ভর্তি হই। তোমার টার্গেট ছিল এনডিসি বা জোসেফ, তোমার এনডিসি হয় নাই বাট জোসেফ হয়েছে, কিন্তু ওখানেও তুমি 3-4 মাসের বেশি পড়াশোনা করো না। আমি খুব বোল্ডলি এই ডিসিশনটা নেই। এখানে আসলে অনেক বড় একটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে, আমার সাথে বিট করার মতো কেউ ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে এসিএস স্টোরিজের আরও একটা এপিসোডে। তো আজকে আমাদের সাথে আছে হাসিব বর্তমানে বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে। তো আমরা শীঘ্রই চলে যাব হাসিবের কাছে। বলো, পড়াশোনার কি অবস্থা এখন? বুয়েটের লাইফ কেমন চলতেছে? এই তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পড়াশোনার কি বেশি প্রেশার নাকি ভালো লাগতেছে ওভারঅল? ইন্টার লাইফের চাইতে একটু বেশি প্রেশার আছে। এরকম কি মনে হয় যে প্রেশার নিলে প্রেশার, বা না নিলে হয়তো প্রেশার লাগতো না? বুয়েটে একটু প্রেশার আছে, না নিলেও মনে হয় একটু প্রেশার থাকতো। তোমার এই লাইফটা অ্যাকচুয়ালি আমাদের সিনিয়র ভাইয়ারাও সবাই পার করে আসছে, ইভেন আমি নিজেও পার করতেছি আর কি। তো সমস্যা নেই, এটার সাথে কোপ আপ করে ফেলবা। তো আমরা আসতে চাচ্ছি এখন বুয়েট লাইফ থেকে একটু পিছনে। তোমার এসএসসি লাইফে তুমি কিরকম স্টুডেন্ট ছিলা? এসএসসি লাইফে আসলে অত ডেডিকেটেডলি তেমন একটা পড়ালেখা করতাম না। এক্সামের আসলে পরে এক্সামের আগে 1-2 সপ্তাহ এরকম পড়তাম। তো মোটামুটি এসএসসি লাইফের তো সিলেবাসটা অনেক ছোট। তো মোটামুটি দেখা গেছে যে আমি এসএসসি পরীক্ষার প্রায় 3-4 মাস আগে একটু প্রিপারেশন নিছি যে না, আমার ভালো করতে হবে, ওই এ প্লাস পাওয়ার যে একটা মেন্টালিটি, ওইটা থেকে আর কি। সো ওই 3-4 মাসের মধ্যে যার যেটুকু পড়ছি তাতেই মোটামুটি রেজাল্ট হয়েছে আর কি। বাট অত আমারই স্টুডেন্ট আর কি ছিলাম না তখন। তবে ইন্টার লাইফে উঠে তারপর যে নিজের মধ্যে একটা ইন্সপিরেশন জাগাইছি, একটা মোটিভেশন জাগাইছি যে আমাকে অ্যাডমিশনে ভালো করতে হবে। তোমার স্কুল কোনটা ছিল? আমার স্কুল ছিল উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। এইখানেই স্কুল ভার্সনে আমি ছিলাম আর কি, 6 থেকে 10 পর্যন্ত। তো তোমার এসএসসি লাইফটা তুমি বলছো যে মোটামুটি ভালোই কাটছে, বাট হয়তো তুমি তখন ততটা সিরিয়াস ছিল না। তো এরপরে যখন কোভিড আসলো, কোভিডে কি তুমি তখন কলেজে ছিলা? না, কোভিডে আমাদের সময় আমি তখন 9-এ ছিলাম আর কি। 9-এর স্টার্টিং কোভিড শুরু হয়। তখন ওই কোভিডের টাইমটা কিভাবে কাটাইছো? কোভিডের টাইমটা আসলে পুরোটাই এনজয়মেন্টের উপর দিয়ে কাটাইছি। বিশেষ করে তখন ওই নতুন গেম টেম আসলো, পাবজি, ফ্রি ফায়ার এইসবই আসলে খেলছি তখন কোভিডের ফুল টাইমটাতে। ওইরকম আসলে পড়ালেখা বা কোনো কিছু, অনেকে আছে প্রোগ্রামিং শিখছে ওই টাইমটাতে, বাট আমি ওরকম কোনো কিছু করি নাই, জাস্ট মজা করছি কোভিডের ফুল টাইমটাতে। তো কোভিড টাইম নিয়ে আফসোস নাই কোনো? তেমন একটা আফসোস নাই। কোভিড টাইমটা তোমার এভাবে গেম খেলে হয়তো হালকা পাতলা পড়াশোনা করে কাটছে। এসএসসি পরীক্ষার পরে যে কলেজ অ্যাডমিশনের টাইম, তখন কি তোমার স্পেসিফিক কোনো কলেজকে টার্গেট ছিল? হ্যাঁ, এই যে এসিএস কে আমি ফার্স্টলি চিনছি যে এসিএস এর একটা ফ্রি প্রোগ্রাম থাকে, যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম। আমি এই ফ্রি কলেজ অ্যাডমিশন প্রোগ্রামটা শ্রুতি এসিএস কে জানতে পারছি। ওই যে এসএসসি পরীক্ষাটা দিলাম, তারপর থেকে যে আমার ওই নটর ডেম বা সেন্ট জোসেফে ট্রান্সফার একটা ড্রিম ক্রিয়েট হয়েছে ওই টাইমটাতেই। ওইখান থেকেই যে এই এসিএস এর যে ফ্রি কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম ছিল ওইটাতে এনরোল করি, ওইখানে ক্লাসগুলো করি। বাট আমার তখন ইচ্ছা ছিল যে এনডিসি বা সেন্ট জোসেফে পড়বো। তারপর আমার এনডিসিতে হয় নাই, বাট সেন্ট জোসেফে হয়েছিল। আচ্ছা, তো তুমি সেন্ট জোসেফে 2 বছর পড়াশোনা করছো? না, পুরোটা 2 বছর আসলে কন্টিনিউ করি নাই। 3-4 মাসের মতো এখানে কন্টিনিউ করি। তারপর আবার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আমার যে স্কুল ছিল ওটারই কলেজ ভার্সনে আবার ভর্তি হই। তোমার টার্গেট ছিল এনডিসি বা জোসেফ, তোমার এনডিসি হয় নাই বাট জোসেফ হইছে, কিন্তু ওখানেও তুমি 3-4 মাসের বেশি পড়াশোনা করো নাই, কিন্তু কেন? তখন যেটা হয়েছিল যে তখন মেট্রো ছিল না। আমার বাসা উত্তরখানে, আর সেন্ট জোসেফ ওই মোহাম্মদপুর আসাদ গেটে। সো এই জার্নিটা আসলে খুবই প্যারাদায়ক ছিল। ট্রান্সপোর্টেশন যেহেতু অনেক ইস্যু ছিল ঢাকা শহরে তখন, সো ওই কারণে আমি আর সেন্ট জোসেফ কন্টিনিউ করতে পারিনি। প্লাস এই ধরনের পশ কলেজগুলোতে এটা প্র্যাকটিক্যালের প্রেসার থাকে, অ্যাটেন্ডেন্সের প্রেসার থাকে। তো বিশেষ করে দেখা যায় প্র্যাকটিক্যালটা ওইখানে আবার লিখে সাবমিট করে সাথে থেকে সাইন নিয়ে তারপর খাতায় উঠানো লাগে। সো এইখানে আসলে অনেক বড় একটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমি খুব বোল্ডলি এই ডিসিশনটা নেই যে না, আমি এখান থেকে চলে যাবো, এমন একটা কলেজে যাবো যেখানে আমার অ্যাটেন্ডেন্সের প্রেসারটা থাকবে না, আমি একটু বাসায় রিল্যাক্সে পড়তে পারবো। খুবই বোল্ড একটা ডিসিশন ছিল, বাট এই ডিসিশনের সাথে তোমার ফ্যামিলির সাপোর্ট কিরকম ছিল? ফ্যামিলি মোটামুটি সাপোর্ট দিছে। ফ্যামিলিকে বুঝাইতে পারছি আমি যে হ্যাঁ, এখান থেকে এসিএস থেকে পড়ে অনলাইন ক্লাসগুলো করে ভালো করা সম্ভব। ফ্যামিলিকে বুঝাইতে পারছি দেখে মোটামুটি সাপোর্টে ছিল। এই কলেজে যখন আসলাম, উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে, তখন আমার কলেজের রেজাল্টটা ভালো ছিল দেখে ফ্যামিলি আর তেমন একটা কিছু বলে নাই। আচ্ছা, তো তুমি জোসেফ থেকে তুমি হাফ ইয়ারলি দিয়ে আসছো নাকি হাফ ইয়ারলির আগে আসছো? হাফ ইয়ারলি এক্সামটা আগে আসছি। তো উত্তর হাই স্কুলে যখন আসলা, তো ওখানে তো এক্সাম দিছো, ডিরেক্ট গিয়ে হয়তো হাফ ইয়ারলি দিছো। তো ওই পরীক্ষায় কেমন রেজাল্ট করছিলা? হাফ ইয়ারলি পরীক্ষায় মোটামুটি এ পাইছিলাম আর কি, মোটামুটি একটা রেজাল্ট হয়েছিল। বাট ইয়ার ফাইনাল পরীক্ষা আমি ওইখানে ফার্স্ট হই আর কি। প্রথমে যখন আসছিলাম তখন ওইভাবে আমাকে আর কি নোটিস করে নাই কেউ।
বাট আমার ওই কিছু ফ্রেন্ড ছিল যারা স্কুল সেকশনের আবার এখানে কলেজে আছে, তাদের সাথে আমার একটা ফ্রেন্ড সার্কেল ছিল আর কি। বাট এরপর যখন ওই ইয়ার ফাইনাল পরীক্ষায় যখন ফার্স্ট হলাম, তখন মোটামুটি সবাই একটা মানে চেনা জানা শুরু করলো, আমাকে নোটিস করা শুরু করলো যে এই ছেলেটা এখান থেকে আসছে, সেন্ট জোসেফ থেকে আসছে, এখন ফার্স্ট হয়ে গেছে, এরকম একটা মানে এরকম একটা জিনিস গ্রো হলো ওদের মধ্যে। তো তারপরে আর কি ওইখান দিয়ে হচ্ছে যে ওই ওদের সাথে ওইভাবে চলি নাই যদিও, কারণ ওইখানের স্টুডেন্টরা অতটা মানে হাই ক্যালিবারের কেউ ছিল না, মানে আমার সাথে বিট করার মতো কেউ ছিল না। এই কারণে আমি হচ্ছে আমার মতো মানে বাসায় ফুল টাইমটা হচ্ছে স্টাডি কন্টিনিউ করছি। সো আমি মনে হয় ওর কথা থেকে দুইটা জিনিস বুঝতে পারছি এখন, এটা জুনিয়রদেরও হয়তো কাজে লাগবে। প্রথমটা হচ্ছে ও যখন দেখছে যে কলেজে এই অ্যাটেন্ডেন্সের প্রেশার ছিল, সিটির প্রেশার ছিল, প্র্যাকটিক্যাল বা ল্যাবের অনেক এক্সট্রা প্রেশার ছিল, এগুলো সব বড় বড় ঢাকার কলেজগুলোতে থাকে। আমার নটরডেম কলেজেও ছিল, সেন্ট জোসেফেও আছে, ডিআরএমসিতে, এরকম সব কলেজেই আছে। তো ও যখন এটা বুঝতে পারছে, ও কিন্তু খুবই বোল্ড একটা ডিসিশন নিছে। ওর মনে হয়েছে যে এটা না করে আমি যদি এমন একটা কলেজে ভর্তি হই যেখানে হয়তো আমার এই প্রেশারগুলো থাকবে না, আমি বাসায় বসে নিজের মতো পড়াশোনা করতে পারবো, যেটা এখন অনলাইন প্ল্যাটফর্মগুলো আসার কারণে কিন্তু খুবই সহজবোধ্য হয়ে গেছে। তো কিন্তু খুবই বোল্ড একটা ডিসিশন নিয়ে ওর নিজের স্কুল লাইফে যেখানে ছিল উত্তর হাই স্কুল, ওটাতেই কলেজে ভর্তি হয়েছে আর কি। তো এটা খুবই ভালো একটা পয়েন্ট। অ্যান্ড আরেকটা পয়েন্ট যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেল মেনটেন করাটা। ও কিন্তু ওর জোসেফের ফ্রেন্ডদের সাথে কানেক্টেড ছিল, কারণ জোসেফের ওর মতো ক্যালিবারের স্টুডেন্টগুলো ছিল। যদিও সে কলেজ চেঞ্জ করছে, কিন্তু তার ক্যালিবারের স্টুডেন্টগুলো কিন্তু জোসেফেই ছিল, তো সে ওই ফ্রেন্ড সার্কেলটা মেনটেন করছে। তো আমার কাছে যেটা মনে হয় যে পুরা কলেজ লাইফ এবং অ্যাডমিশন লাইফে ফ্রেন্ড সার্কেলটা অনেক বেশি ম্যাটার করে, তাই না? অবশ্যই। আমার জোসেফের একটা মানে কমিউনিটি গ্রুপ ছিল আমাদের, ওইখানে সবাই মোটামুটি চান্স পেয়ে গেছে, এরকম 10-15 জন একটা সার্কেল ছিল। আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিচ্ছিলাম, ওইখানে হচ্ছে সবাই মানে তার যে প্রবলেমগুলো ওইগুলোকে হচ্ছে পাঠাইতো আর কি। হ্যাঁ, সো ওইটাই নিজেদের মধ্যে সলভ করে ফেলতাম আর কি। তো ওই জায়গায় সবাই মোটামুটি ভালো জায়গায় আছে এখন। আমারও এরকম একটা গ্রুপ ছিল অ্যাডমিশন টাইমে, 15 জন ফ্রেন্ডের, এর মধ্যে আমরা মনে হয় 12 না 11 জনই বুয়েটে চান্স পাইছিলাম, বাকিরাও খুবই ভালো জায়গায় চান্স পাইছে। এরকম একটা ফ্রেন্ড গ্রুপ থাকলে দেখা যায় একটা পিয়ার প্রেশার হইলেও পড়াশোনা করতে হয় আর কি। এটা বুয়েট লাইফেও হচ্ছে এরকম, বুয়েট লাইফে তো সবচেয়ে বেশি, ইঞ্জিনিয়ারিং লাইফে তো সবচেয়ে বেশি এটা। তো এইভাবে হচ্ছে তোমার কলেজ লাইফটা মোটামুটি অনেক ভালো কাটলো আর কি, এবং খুবই একটা বোল্ড ডিসিশন নিছিলা। এরপরে আসলো তোমাদের এইচএসসি। তো এইচএসসির টাইমে খুবই মানে রহস্যজনক কাহিনী আর কি। তখন তো অর্ধেক এইচএসসি হয়েছে, মেইন সাবজেক্টগুলো অ্যাকচুয়ালি হয় নাই। সো প্রথম দিকে যে এইচএসসি গুলো হইলো, তার আগে এইচএসসির জন্য প্রিপারেশন কিরকম নিছিল যদি একটু অল্প করে বলো। তো আমি হচ্ছে ওই যে মানে আমার একদম কলেজ জার্নি শুরু থেকেই হচ্ছে যে এসিএসসি যে বিগিনার টু মাস্টার যে সাইকেলগুলো ছিল, এই সাইকেলগুলো হচ্ছে আমি ক্লাস করতাম, সাইকেলগুলোতে এনরোল হয়ে ক্লাস করতাম। সো এবং শুধু ক্লাস করতাম না, মানে আমি যেটা করতাম যে একটা ক্লাস করার সময় আমি যে নোট করে রাখতাম। এই জিনিসটা কেন করতাম? যাতে আমার হচ্ছে এক্সাম টাইমে আমার পড়াটাকে আমি গুছিয়ে নিয়ে আসতে পারি। কারণ একটা চ্যাপ্টার দেখা যেত, এটা তো অনেক বড়, এসএসসি সিলেবাসটা এমনি তো অনেক বড়, চ্যাপ্টারগুলো অনেক বড়। সো আমি যদি ওই চ্যাপ্টারের মানে এক্সাম যখন কাছাকাছি চলে আসবে, তখন যদি ওই চ্যাপ্টার প্রিপারেশন কমপ্লিটলি নিতে যাই, তো তখন আছে যে বই আছে, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, টেস্ট পেপার আছে, তো এত কিছু কিভাবে পড়বো এক্সামের আগে। তো এই জন্য আমি যেটা করতাম যে আমি সবসময় ক্লাসটাকে নোট করে রাখতাম আমার খাতায়, স্লাইডের উপর ভরসা করে যে নোট করবো না, এরকমটা করতাম না। এবং হচ্ছে পরীক্ষার আগে ওই নোটগুলোকে হচ্ছে রিভাইজ দিয়ে যেতাম। তো এইটা হচ্ছে আমাকে খুব হেল্প করছে। আর এই এইচএসসির আগে হচ্ছে ওইরকম একটা প্রেশার খাইনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে, বাট বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে একটু হচ্ছে প্রেশার হয়ে গেছিল। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, এই আর কি। তো আমি এমনিতে হচ্ছে এইচএসসির আগ দিয়ে হচ্ছে আমি শুধুমাত্র টেস্ট পেপারটা সলভ করে গেছিলাম। যে আমার প্ল্যান ছিল যে যেহেতু এইচএসসি পরীক্ষা দিব, সেই এইচএসসির বিগত 15 বছর এরকম কোশ্চেনগুলো হচ্ছে সলভ করে যাব। তো এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় তাদের জন্য এটা মোটামুটি ইজি হয়ে যায়। তো তারপরে বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে একটু প্যারা ছিল, তো ওইগুলো মোটামুটি বোর্ড কোশ্চেন, তারপর হচ্ছে একটু হচ্ছে বইটই পড়ে হচ্ছে কভার করে ফেলছিলাম। তো তুমি কি ওই টাইমে এসিএস এর এফআরবি কোর্সে ভর্তি ছিলে? হ্যাঁ, এফআরবি কোর্সে ভর্তি ছিলাম, বাট আমি ক্লাস করিনি, জাস্ট এক্সামগুলো দিছিলাম। এক্সামগুলো? হ্যাঁ, অনলাইনে এক্সাম হয়তো ওই এক্সামগুলো দিছিলাম, ক্লাস করা লাগে নাই, কারণ আমার তো যে বিগিনার টু মাস্টার যে সাইকেলগুলো করা ছিল, ওইগুলা থেকেই আমি মোটামুটি হচ্ছে কনসেপ্টগুলো মাথায় নিয়ে নিয়েছি। হ্যাঁ। তো তুমি বিগিনার টুর সাইকেলে কি ফিজিক্স আর ম্যাথে দুইটাতেই ছিলা? হ্যাঁ, দুইটাতেই ছিলাম, সবগুলো সাইকেলই ছিল। কোনো চ্যাপ্টারে যদি ক্লাস নাও হইতো, তখন মানে লাইভ ক্লাস যদি নাও চলতো, দেখা যেত আর্কাইভ থেকে হচ্ছে আগের ব্যাচের ক্লাস থাকতো, সেইগুলো হচ্ছে করে ফেলতাম আর কি। তো এইচএসসির আগে তুমি মেইনলি হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি তে ফোকাস দিছো, আর পিসিএম তোমার এমনিতেই স্ট্রং পয়েন্ট ছিল আর কি। বায়োলজির কথা বাদ দিলাম আপাতত। তো এরপর এইচএসসি শুরু হইলো, তোমাদের হচ্ছে ফিজিক্স পর্যন্ত হইলো। এরপরে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান হইলো আমাদের, এন্ড গণ অভ্যুত্থানের পরে দেন হচ্ছে তোমাদের এইচএসসি ক্যান্সেল করা হইলো আর কি। তো এই যে এইচএসসি যখন শুনলা যে আর হবে না, তখন কেমন অনুভূতি হয়েছিল? খুশি হইছো নাকি একটু ভয় পাইছো? এটা অনেক খারাপ লাগছে আমার, সত্যি কথা বলতে। হ্যাঁ, অনেক খারাপ লাগছিল, কারণ আমি তো এসএসসি তে হচ্ছে ভালো স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, ম্যাথ এবং কেমিস্ট্রিতে আমি 92 এর মতো মার্ক পাইছিলাম এসএসসি তে। এখন যখন ম্যাপিং করে ওইটাই দেখা হবে, তখন তো আমার
মার্ক কমে যাবে। কারণ আমি বিলিভ করছিলাম যে হ্যাঁ আমি যদি পরীক্ষা দিতাম তাহলে আমি আরো বেটার মার্ক পেতাম। এখন তার ওইটার সুযোগ নাই, তো এখন কি করার আছে, যা পাবো ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সো এইখানে এখন আমি বুয়েটে এক্সাম দিতে পারবো নাকি এটার জন্য হচ্ছে একটু মানে ভয় ভয় কাজ করতেছিল। তারপরেও তো বিশ্বাস তো রাখছিলাম মনে হয় যে হয়তো পরীক্ষা দিতে পারবা। তারপর হচ্ছে ফিজিক্সে হচ্ছে আমি আসলে মানে 96 করে পাইছিলাম এইচএসসি তে পার পেপারে। সো এই কারণে ওটা হচ্ছে কভার হয়ে গেছে। বাকি দুইটার পার্সেন্টেজ কি এসএসসি এর পার্সেন্টেজের মতোই ছিল? হ্যাঁ সেম ছিল, সেম 92%। হ্যাঁ ওইটাই ম্যাপিং করে ওইটাই দিয়েছে, ম্যাপিং করে মানে 92 কে ডাবল করে দিয়ে দিয়েছে। আমার ছিল হচ্ছে 93 পয়েন্ট সামথিং এরকম। আর কাটমার্ক কত ছিল? কাটমার্ক 90 এর আশেপাশে ছিল এরকম। তো এই যে তোমার যখন এইচএসসিটা ক্যান্সেল হইলো, যেটা আমরা কেউই চাই নাই যে হোক, বাট যেহেতু হইলো, এরপরে তার মানে আনঅফিশিয়ালি তোমার অ্যাডমিশন প্রিপারেশন শুরু হয়ে গেছে। এরপরে শুরুর কয়েকদিন কি করছো আসলে? বিভিন্ন জায়গায় হচ্ছে ওই যে বিসিএস এর যে ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল সেইখানে ভর্তি হয়েছিলাম। তারপর হচ্ছে বিভিন্ন অফলাইন কোচিং এ আসলে ওইভাবে ভর্তি হয়নি, জাস্ট এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম। কারণ ক্লাস আমার কাছে মনে হয়েছে যে এসিএস এর টিচারদের ক্লাস আমি ইন্টারমিডিয়েট লাইফে হ্যাঁ একাডেমিকে করছি। সো এখন যদি ওর অন্য অফলাইন টিচার ক্লাস করি এটা আমার কাছে মনে হয় না আমি বুঝতে পারবো ভালো মতো। সেই কারণে ক্লাসের টিচারদেরকে আমি আর চেঞ্জ করি নাই, জাস্ট হচ্ছে এক্সাম দেওয়ার জন্য হচ্ছে অফলাইন কোচিং এ ভর্তি ছিলাম আর কি। আমি এই এইচএসসি পরীক্ষাটা শেষ হওয়ার পরে মানে এই টাইমটাতে, যেই টাইমটাতে হচ্ছে এখন 25 ব্যাচ আছে, এই টাইমটাতে হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা একবার নিয়ে পুরোটা হচ্ছে সলভ করে ফেলছিলাম। আমার পুরো কোশ্চেন ব্যাংক? হ্যাঁ পুরো। একাডেমিকে কখনো করো নাই? একাডেমিকে চ্যাপ্টার ওয়াইজ করতাম, একটা চ্যাপ্টার শেষ হইলে পরে হচ্ছে একটু দেখতাম, বাট পুরাটা তো আর একাডেমিক ওইভাবে মানে করা হয় নাই। হ্যাঁ বাট পুরা কোশ্চেন ব্যাংকটা একদম হচ্ছে যে একদম শুরু থেকে মানে একদম ভেক্টর থেকে শুরু করে একদম গতিবিদ্যা পর্যন্ত এই সিরিয়ালে কেমিস্ট্রি সহ। হ্যাঁ কেমিস্ট্রি সহ সবই হচ্ছে করে ফেলছিলাম একবার। 15 থেকে 16 দিনের মতো টাইম আমার টানা লাগছিল। ওই টাইমে শুধু আমি কোশ্চেন ব্যাংক করছি, আর কিছু থিওরিটির কিছুই পড়িনি। তো এইটা আমাকে পরে হচ্ছে খুব অ্যাডভান্টেজ দিছে, বিশেষ করে যখন দেখা যেত যে অফলাইনে উইকলি পরীক্ষাগুলো থাকতো, তো তখন তো ইউজুয়ালি স্টুডেন্টরা কোশ্চেন ব্যাংক দেখে, বাট আমি তো এটা অলরেডি একবার দেখে আসছি। আমার জন্য এটা মাছ ইজিয়ার ছিল। তো এটা শুধুমাত্র তোমার কলেজের বা একাডেমিকের বেসিক ক্লিয়ার ছিল দেখেই কিন্তু তুমি এত বড় একটা রেভলিউশনারি স্টেপ নিতে পারছো। তো কোশ্চেন ব্যাংকটা যখন সলভ করলা 15-16 দিন, তখন কি তোমার মনে হয়েছে যে এটা অ্যাকচুয়ালি তোমার পুরো অ্যাডমিশন লাইফে খুবই ফ্রুটফুল ছিল? আমি যেটা দেখলাম যে মানে যখন অ্যাডমিশন পরীক্ষাগুলো দিতে গেলাম তখন দেখলাম যে কোশ্চেন ব্যাংকের ম্যাথের মতোই টাইপটা সেমই থাকে, হয়তো বা এটার সাথে একটু কিছু অ্যাড করে দেয় বা একটু কমায় দেয় এরকম। সো এইটা তখন মানে আমাকে আসলে ভালোই সাপোর্ট দিচ্ছে এই জিনিসটা, কারণ প্রত্যেকটা পরীক্ষায় দেখতাম যে হচ্ছে কোশ্চেন ব্যাংকের মতো কিছু ম্যাথ থাকতোই। সো ওইগুলা পারলেই দেখা যায় যে একটা ভালো অ্যামাউন্টের নাম্বার কিন্তু ক্যারি করা ফেলা যায়। হ্যাঁ সো কোশ্চেন ব্যাংকটা সলভ করার মাধ্যমে তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা একদম শুরুতেই যাচাই করে ফেললা, যখন কিন্তু তোমার উইকলি পরীক্ষাগুলোও শুরু হয় নাই। তো এরপরে যখন উইকলি পরীক্ষাগুলো শুরু হইলো তখন তো প্রত্যেক সপ্তাহেই দেখা যায় যে একটা বা দুইটা করে চ্যাপ্টার থাকতো সব সময়। সো এই উইকলি পরীক্ষার জন্য 25 ব্যাচের পোলাপান কেমনে প্রিপারেশন নিলে সবচেয়ে বেটার হবে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কোশ্চেন ব্যাংকটা যখন সলভ করছিলাম তখন হচ্ছে যে আমার তো কিছু অবশ্যই আমি তো সব পারবো না, কেউই সব পারবে না একদম প্রথম ট্রাইতে। সো যেগুলো পারি নাই সেগুলো মার্ক করে রাখছিলাম। সো পরে যখন বিভিন্ন জায়গায় ক্লাস হইতো, বিশেষ করে এসিএস যখন ক্লাসগুলো হইতো, ওই প্রবলেম রিলেটেড যে জিনিসগুলো ছিল অর্থাৎ ওই কোশ্চেনটা যখন সলভ করাইতো তখন ওইটাকে ভালো ফোকাস দিয়ে হচ্ছে আমি দেখতাম। আর উইকলি এক্সাম দেওয়ার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রথমে তো হচ্ছে থিওরিটা একটু রিভাইজ দিতে হবে, এবং এটা আমি দিতাম আমার নিজের নোট খাতা থেকেই। তারপরে হচ্ছে কোশ্চেন ব্যাংক করতাম, আর এরপর যদি কোনো অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাইতাম, টাইম যদি থাকতো আর কি, তাহলে হচ্ছে ভাইদের স্লাইডের ম্যাথগুলো দেখে যেতাম। সো এইভাবে কি উইকলি প্রিপারেশনগুলো নিছো? হ্যাঁ এইভাবেই উইকলি প্রিপারেশন। মানে মেইনলি তুমি তোমার নোটটা দেখতা যেটা তুমি একাডেমিকে বানাইছো, এরপরে কোশ্চেন ব্যাংকের দাগানো ম্যাথগুলো দেখতা। তো দেখা যায় তো এইগুলা সব কিছু করার পরে উইকলিতে কিন্তু অনেক কঠিন প্রশ্ন হয়তো মাঝে মাঝেই। সো ওইগুলা না পারলে কি কারোর হতাশ হওয়া উচিত, অথবা না পারলে দেন বাসায় এসে কি করা উচিত অ্যাকচুয়ালি? আসলে কঠিন প্রশ্ন থাকেই, কিন্তু কঠিন প্রশ্নটা পারলে যেটা হয় যে র্যাঙ্ক অনেক ভালো আসে, কিন্তু সহজ প্রশ্ন না পারলে র্যাঙ্ক আসলে অনেক খারাপ হয়ে যায়। মানে একটা কঠিন প্রশ্ন পারলে ধরেন আপনি 5 আগায় যাবেন, কিন্তু একটা পারা জিনিস ভুল করলে 100 পিছায় যাবেন এরকম। ডেফিনেটলি। সো ওই ইজি জিনিসগুলো আমাদেরকে আগে ভালো মতো পারতে হবে। উইকলি পরীক্ষায় হচ্ছে যে অনেক কোশ্চেন থাকবে, তো ওইখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা ইজি, কোনটা অ্যান্সার করে টাইম কনজিউমিং কম হবে। সো ওইগুলো বেছে আগে অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে কঠিনগুলো আমি ট্রাই করব, না পারলে আসলে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। না পারলে হচ্ছে আমাকে দেখতে হবে যে এই কনসেপ্টটা কি আমি জানি কিনা। কনসেপ্টটা না জানলে তো আর কিছু বলার নেই, কনসেপ্ট জানতে হবে। হ্যাঁ কনসেপ্ট জানলে পরে কি আমার ক্যালকুলেশন ভুল হইলো নাকি আমার মানে নিজের কনসেপ্টের ভুল হইলো, এটা যাচাই করে দেখতে হবে। সো আমাদের হচ্ছে আগে সহজ কোশ্চেনগুলো সবচেয়ে কম সময়ের মধ্যে আনসার করতে হবে। হ্যাঁ অবশ্যই।
অ্যান্ড দেন হচ্ছে আমরা কঠিন প্রশ্নগুলো ট্রাই করব সময় থাকলে, যদি পারি কনসেপ্টটা লিখে আসবো অ্যাটলিস্ট, তাহলে হয়তো পার্শিয়াল মার্ক পাবো। তো এই যে তুমি উইকলি পরীক্ষায় মোটামুটি একটা ভালো রেজাল্ট করছো, এরপরে যখন মেইন অ্যাডমিশন টেস্টে বসছো, প্রথম পরীক্ষা কি কুয়েটের ছিল মনে হয়, তাই না? তো এই কুয়েটের পরীক্ষার ঠিক আগে তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল? তোমার কি মনে হয়েছে যে তোমার প্রিপারেশন ফুলফিল? প্রিপারেশন আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা এরকম, এটা আসলে কখনোই মনে হয় না যে ফুলফিল হয়েছে। হ্যাঁ, কারণ কিছু কিছু কঠিন ম্যাথ প্রত্যেকটা চ্যাপ্টারই থাকে, তো যেগুলো আসলে মানে মানে একটু মুখস্থ টাইপেরই, তো অনেক সময় এগুলো আর মনে থাকে না, সেই জন্য মনে হয়, বা বিশেষ করে কেমিস্ট্রি যখন অর্গানিক, তখন তো মনে হয় যে না, এটা যতই পড়ি নতুন কিছু বেরোচ্ছে। সো ওইভাবে ফুলফিল কখনো মনে হয় নাই। বাট কুয়েট এক্সামের সময় হচ্ছে ওটাতে এমসিকিউ এক্সাম ছিল, তো ওই হিসাবে প্রিপারেশন নিয়ে হচ্ছে আগাইছিলাম। আর আমাদের সময় তো সিকের ওয়েট হচ্ছে আলাদা হয়ে গেছিল, সো ওই কারণে হচ্ছে প্রথম হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছি, একটু ভয় লাগতেছিল কুয়েটে। সো গেলাম সেখানে, তবে ওইখানে গিয়ে দেখলাম যে ভাইয়েরা খুব চিল, আমি হলে উঠছিলাম আর কি, এখানে গিয়ে তাদের চিল লাইফ দেখে মনে হয়েছে এখানেই আমার পড়া লাগবে। রাতের লাইফ, হ্যাঁ, রাতের লাইফ দেখে সবাই ব্যাডমিন্টন খেলতেছে উইন্টারের মধ্যে, জানুয়ারি মাসে। সো তারপরে আর কি, মানে এখানে হ্যাঁ, যে এক্সাম দিতে আসছি, তাহলে বাবা মার একটা মানে ইয়া আছে, যে একটা অ্যাম্বিশন আছে যে আমাকে ভালো কোথাও চান্স পেতে হবে, সো সেই হিসাবে ভালো এক্সাম দিতে হবে, এটা মাথায় ছিল সবসময়। তো তারপরে আর কি পরীক্ষাটা দিলাম, বাট ওইটাতে আমার আসলে আশানুরূপ রেজাল্ট হয় নাই। প্রথম এক্সামটা আমার একটু খারাপই গেছে, ওইখানে আমার র্যাঙ্কার ছিল 1668তম। সো ওইখানে আসলে এমসিকিউ এক্সাম আসলে একটু ডিফিকাল্টি লাগে আমার কাছে, কারণ এমসিকিউতে দেখা যায় যে নেগেটিভ মার্কিং থাকে, প্লাস এখানে তার পার্শিয়ালের কিছু নাই। সো এই কারণে এমসিকিউ এক্সাম অত একটা পছন্দ না। তো কুয়েটে যা দিছি আর কি মোটামুটি, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে আর একটু ভালো করবো, বাট ওটাতে আর কি একটু খারাপ হয়ে গেছে। এমসিকিউ কি সবগুলা দাগাইতে পারছিলা? না, ওইখানে আসলে আমার কাছে একটু ডিফিকাল্টি লাগছে কোশ্চেনটা, বিশেষ করে কেমিস্ট্রি। তো সব পারি নাই, মোটামুটি যা পারছিলাম ওইখান থেকে আর কি মোটামুটি হয়েছে আর কি। মানে তোমার মনে হয়েছে যে এমসিকিউ পরীক্ষাগুলো আর কি ছোট্ট একটা ভুল করলে অনেক পিছায় যাওয়ার সম্ভাবনা থাকে? বিশেষ করে আমার মনে হয় না যে একটা প্রপার ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষাটা হওয়া উচিত না আসলে। বুয়েটে যেমন হচ্ছে আগে কিন্তু প্রিলি পরীক্ষা এমসিকিউ হয়, বাট মেইন এক্সামটা রিটেনই থাকে আর কি। তো কুয়েট এক্সামটা তুমি বললা যে তোমার মোটামুটি একটা ফলাফল হয়েছে, কিন্তু তোমার ভাইদের দেখে ভালো লাগছিল খুব, হ্যাঁ হ্যাঁ, হল লাইফটা দেখে। তো এরপরে দ্বিতীয় এক্সাম কোনটা ছিল? আচ্ছা, তো দ্বিতীয় এক্সাম ছিল হচ্ছে চুয়েটে এক্সাম ছিল, তো ওইখানে আমার চিটাগং যাওয়ার লাগছে এটার জন্য। তার আগে একটু ইন্টারাপ্ট করি, এই যে বললা কুয়েটের তোমার রেজাল্টটা আশানুরূপ হয় নাই, তো এরপরে এই জিনিসটা থেকে কি ওভারকাম করতে খুব বেশি সময় নিছো? না, এই জিনিসটা থেকে মানে আমি ওই সময় আমি যতই ভালো মতো পড়ালেখা করছি, এখন র্যাঙ্ক যা আসে আসুক, আমি যেটা পাইছি ওটা নিয়ে স্যাটিসফাইড ছিলাম। ওই সময় যে মানে 1668 আসছে, এই জন্য যে আমি হতাশ হয়ে যাব, আমাকে একদম ফার্স্ট হইতে হবে, আমার এরকম কোনো গোল কিন্তু ছিল না তখন। ওইখানে আমার যা আসছে এটাতে আমি বুঝছি যে হ্যাঁ, একটা সিট আসবে, হ্যাঁ ওইটা নিচ থেকে একটা সিট আসবে। সো আমি ওইটাকে হচ্ছে আরো হতাশা না হয়, ওইটাকে আমি আর হচ্ছে অ্যাচিভমেন্ট হিসাবে নিয়েছি, যে না আমার একটা জায়গায় সিট হয়ে গেছে, সো আমাকে এখন অন্যান্য ইউনিভার্সিটিতে আমি আরো বেটার করার ট্রাই করবো। ওই যে কুয়েটে যে 1668 আসছে, অনেকে ওইখানে কিন্তু যারা টপার যারা আছে হতাশ হয়ে যাইতো, বাট আমি কি করছি, ওইটাকে অ্যাচিভমেন্ট হিসাবে নিয়ে বাকি অ্যাডমিশন টেস্ট গুলাকে আরো মানে এমন ভাবে দিছি যে না, আমার তো কুয়েটে হয়েই গেছে, আমি এটা আমার মন মতো দিয়ে আসি একটা এক্সাম, কোনো মানে একদম প্যারাটা না নিয়ে চিল ভাবে দিয়ে আসছি। চুয়েট এক্সামটা যখন দিলাম, চুয়েট এক্সামের কোশ্চেন খুবই ইজি ছিল, মানে একদম একাডেমিকের মতোই ছিল কোশ্চেনগুলো। কি রিটেন ছিল না এমসিকিউ ছিল? রিটেন ছিল, হ্যাঁ। তো ওইখানে মোটামুটি আমি সবগুলোই মনে অ্যান্সার করছিলাম। তো আমার চুয়েটে মেরিট ছিল 64। হ্যাঁ 64। তো এইটা আর কি, তখন তো মানে অবাক হয়ে গেছি যে এত ভালো করছি, তাহলে মনে হয় বাকিগুলো ভালো করতে পারবো। ওইখান থেকে আরো মানে হচ্ছে ইন্সপিরেশন কাজ করছে। সো তুমি কুয়েটে 1668তম আর চুয়েটে 64তম। তো আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস খুবই জোস ভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যে একটা অ্যাডমিশনের টেস্টের র্যাঙ্ক একটু যদি পিছিয়ে আসে, এর মানে এটা না যে আরেকটা অ্যাডমিশন টেস্ট খারাপ হবে। তুমি যদি নিজের প্রিপারেশনটা নিয়ে কনফিডেন্ট থাকো, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার কোনো না কোনো একটা অ্যাডমিশন টেস্টে তোমার ডিজায়ার্ড যে ফলাফল সেটা অবশ্যই পাওয়া সম্ভব, তাই না? এবং হতাশ হওয়া যাবে না আর কি কোনো রেজাল্টে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে একটা এক্সাম দিয়ে দিছি, এটা শেষ এক্সাম, ওই এক্সামটা দিয়ে এসেই পরে হচ্ছে বাসায় বসে আবার পড়তে হবে যেন নেক্সট এক্সামটা ভালো হয়। তো এরপরে হচ্ছে আমাদের রুয়েট এক্সাম ছিল, রুয়েটের এক্সামের প্রিলি পরীক্ষা ছিল আবার রুয়েটে। তো রুয়েট প্রিলি পরীক্ষা রাত্রের দিনই হচ্ছে আসলে চুয়েটের রেজাল্টটা দিছিল। তো তখন তো মানে কনফিডেন্স আরো বুস্ট হয়ে গেছে, যে 64 হয়ে গেছি। ইভেন ওইখানে রুয়েট প্রিলির দিন যখন অন্যান্য স্টুডেন্টের সাথে দেখা করতাম, তারা র্যাঙ্ক জিজ্ঞেস করতেছে, সো তখন বললেও আসলে সেই রকম একটা ফিলিংস ছিল, 64তম। হ্যাঁ, ওইটাই তো তোমার প্রথম ভালো র্যাঙ্ক ছিল, তোমার ডিজায়ার্ড র্যাঙ্ক ছিল, রাইট। তারপর রুয়েট প্রিলি দিলাম, ওইখানে হয়ে গেছে প্রিলিতে। প্রিলি পরীক্ষাটা আসলে আমি বলবো যে অত মানে ভাবে নেওয়ার কিছু নাই, হার্ডলি নেওয়ার কিছু নাই, মোটামুটি একটা ইজি হয়।
বিশেষ করে দেখা যায় যে প্রিলিতে তো এমসিকিউ পরীক্ষা হয়, তো দেখা যায় যে কোশ্চেন অনেক বেশি থাকে, সব পারা লাগে না, যেগুলো ইজি ওগুলো পারলেই মোটামুটি হচ্ছে চান্সটা হয়ে যায়। সো রোয়েট প্রিলি ছিল, এরপরে বুয়েট প্রিলি ছিল, এরপর বুয়েট রিটেন এবং রোয়েট রিটেন ছিল। তো বুয়েট প্রিলি পরীক্ষার ঠিক আগে তুমি প্রিলির জন্য কিভাবে প্রিপারেশন নিছো আর কি? প্রিলি পরীক্ষার জন্য আমি যেটা মনে করি যে প্রিলি পরীক্ষাটা হচ্ছে মানে এটা আসলে যে যাচাই করা হচ্ছে যে একটা স্টুডেন্ট একাডেমিক আসলে ভালো মতো পড়ছে না, একাডেমিকে যারা কন্টিনিউয়াসলি পড়ছে তারা আসলে প্রিলিতে মোটামুটি অটোমেটিক্যালি পাস করে যাবে। প্রিলির জন্য যে প্রিপারেশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে এমসিকিউ গুলো ছিল ওইগুলো সলভ করে গেছিলাম, আর হচ্ছে যে বইয়ের প্রিলি স্ট্যান্ডার্ড কিছু এমসিকিউ বইটি থাকে ওগুলো থেকে যে মডেল টেস্ট করে গেছিলাম, এইটুকুই। আমি সব পরীক্ষার আগেই হচ্ছে আমার যে মানে একাডেমিকের যে নোটটা ছিল ওইটাকে একটু প্রায়োরিটি দিয়ে পড়তাম, কারণ ওইখানে আমি সব থিওরিগুলোকে গোছায় রাখছিলাম। সো ওই থিওরিটা হচ্ছে একবার ফর্মুলাগুলো হচ্ছে দেখে গেছিলাম। আর সব পরীক্ষার আগেই ওই প্রিলি পরীক্ষার আগে বিশেষ করে ফর্মুলাগুলো একবার অবশ্যই দেখে যেতে হবে, লিখে যেতে হবে, দেখলে হবে না, লিখতে হবে, কারণ ওইখানে অনেক সময় দেখা যায় যে ফর্মুলায় কোথাও প্লাস আছে মাইনাস আছে, বাসায় বসে কিন্তু এটা ফিল করা যাচ্ছে না যে আমার এখানে ভুল হবে নাকি এই জিনিসটা লিখতে গিয়ে। কিন্তু পরীক্ষার হলে দেখা যায় যে নতুন অনেক কোশ্চেন মাথার মধ্যে আসে, তখন ফর্মুলা হঠাৎ করে ভুলে গেলে তো এটা অনেক বড় একটা মিস্টেক হয়ে যাবে। সো এই কারণে ফর্মুলাগুলোকে অবশ্যই একটু আমি সব স্টুডেন্টকে বলবো যে প্রিলি পরীক্ষার আগে যেন ফর্মুলাগুলো তারা একটু রিভাইজ দিয়ে যায়, কারণ প্রিলি পরীক্ষাটা ওইরকম ম্যাথই আসে যে একটা আপনাকে ভ্যালু দিয়ে দিবে আর একটা ভ্যালু বের করতে বলবে। সো অবশ্যই ফর্মুলা না জানলে তো আর পারবে না, ফর্মুলাগুলোকে অবশ্যই আগে প্র্যাকটিস করে যেতে হবে। আর ক্যালকুলেটরের উপর দক্ষতাও থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, ক্যালকুলেটরের যেসব ট্রিক্স আছে, বিশেষ করে আমার ইউটিউবে তো এখন অনেক ক্যালকুলেটর ট্রিক্স আছে, সো এগুলো অবশ্যই দেখতে হবে, অ্যাটলিস্ট একবার হলেও দেখে যেতে হবে। আর ক্যালকুলেটরের উপর একটু অবশ্যই মাস্টার হওয়া লাগবে, কারণ সময় যেহেতু আমার কম, সো ক্যালকুলেটর ডিপেন্ডেন্সি বাড়াইতে হবে। তো প্রিলি পরীক্ষা অ্যাকচুয়ালি আমাদের সব আনসার করার কোনো দরকার নাই, আমরা শুধু সহজগুলো ফাইন্ড আউট করে সহজগুলো আনসার করব। আমার শিফটে হচ্ছে ম্যাথ কোশ্চেনটা একটু হার্ড ছিল, তো 100টা এমসিকিউর মধ্যে আমি টোটাল মনে হয় 75টা হচ্ছে অ্যান্সার করতে পারছিলাম, কিন্তু 75টা এটা কিন্তু অনেক বেশি। আমার ওইখানে মানে ওই শিফটে যারা হচ্ছে 55 অ্যান্সার করছে তারাও মোটামুটি চান্স পেয়ে গেছে। সো কোশ্চেন একটু হার্ড হইলে আসলে এটা সবার জন্য আসলে ভালোই, কারণ তখন হচ্ছে কাটমার্কটা নিচে চলে আসে। সো প্রিলিতে মোটামুটি আমি মনে করি যে মোটামুটি একজন স্টুডেন্ট হলেও প্রিলিতে আসলে তার টিকা উচিত। তো প্রিলির ক্ষেত্রে আমার যদি ধরো হঠাৎ করে কোনো একটা কোশ্চেন দেখে মনে হইলো যে এটা তো হয়তো আমি ট্রাই করলে পারবো, আমার কি তখন ট্রাই করা উচিত না স্কিপ করা উচিত? আমি যেটা করছিলাম, আমি হচ্ছে প্রথমে একদম খাতাটা পাওয়ার পরে, খাতাটা আসলে অনেক মানে দেখলে মনে হয় কি যে খাতা দিচ্ছে আবার নিয়ে যাচ্ছে, 1 ঘন্টার একটা পরীক্ষা, এটা আসলে হ্যাঁ অনেক ছোট, আসলাম আবার চলে গেলাম, এরকম একটা এক্সাম। আমি যেটা করছিলাম যে একদম লাস্টে থেকে শুরু করছিলাম, তো যেটাতে হচ্ছে আমার প্রবলেম ছিল ওইটাতে আমি মার্ক করে গেছিলাম, কিন্তু ওইটা মনে হয় আমি আর দেখার সুযোগ পাইনি, কারণ প্রিলি পরীক্ষাটা এত ফাস্ট যে একটা কোশ্চেন আমি যদি পারি ওটাকে এখানে অ্যান্সার করলাম, কিন্তু ওই খাতাটা আবার মানে রিওয়াইন্ড করার কোনো সুযোগ থাকে না, কারণ টাইমটা অনেক কম। তো একটা কোশ্চেন যদি আমার কাছে এমন মনে হয় যে এটা নিয়ে আমার ডাউট আছে, আমি পারবো নাকি, আমি বলবো ওইটা না ট্রাই করাই ভালো। প্রিলি পরীক্ষায় যেটা আমি অ্যাকচুয়ালি কনফিডেন্টলি পারবো ওইটা আমার ট্রাই করা উচিত, কারণ ট্রাই করার পরে যদি ওইটা আমার না মিলে তখন ওই টাইমটা ওয়েস্ট, মার্কও আমি পেলাম। অবশ্যই আগে আমাকে একটা সিরিয়াল ওয়াইজ আমি যেটা করছিলাম যে 100 থেকে 1 আর উল্টা হবে, লাস্টের দিকে কেমিস্ট্রি থাকতো, তো ওই কারণে কেমিস্ট্রি থেকে শুরু করতাম, আর একদম লাস্টে থেকে শুরু করে আমার কাছে মনে হয় যে সবসময় মজা লাগতো আর কি, যে 100 থেকে শুরু করে 1 মানে যেগুলো হচ্ছে আমি পারতেছিলাম না বা আমার মনে হচ্ছে যে আমি পারবো না, ওইগুলাকে আমি ওই জায়গায় একটা মার্ক করে হচ্ছে চলে গেছি, ওখানে ট্রাই করিনি এগুলাকে। যেগুলাকে আমার মনে হয়েছে যে না আমি পারবো, একটু ট্রাই করলেই পারবো, সেগুলোকে হচ্ছে শুধুমাত্র আমি টার্গেট করে গেছিলাম ফার্স্ট রাউন্ডে। বাট এরপরে হচ্ছে মানে আমি ভাবছিলাম যে হ্যাঁ বাকিগুলো হচ্ছে বা আমি ট্রাই করব, কিন্তু সেই সময়টা আর হয়নি। যে 75টা আমি অ্যান্সার করছিলাম ওটা 1 রাউন্ডই ছিল, যে একবার গো থ্রু করছি 75টা অ্যান্সার করে গেছি এরকম। তো প্রিলি পরীক্ষার পরে তুমি ইজিলি হয়তো বুঝতেই পারছো যে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপরে প্রিলি যখন শেষ হইলো, এরপরে 3 সপ্তাহ মেবি একটা গ্যাপ ছিল রিটার্ন হওয়ার আগ পর্যন্ত। তো এই 3 সপ্তাহ জুনিয়ররা সবচেয়ে এফিশিয়েন্টলি কিভাবে কাজে লাগাইতে পারবে এবং তুমি কিভাবে কাজে লাগাইছো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে রিভাইজ দিছো? তার সাথে আরও একটা ফলো আপ কোশ্চেন, ধরো যে আমি যদি এসিএস এর কথাই বলি, এসিএস এর যে কোনো সাবজেক্টের যে কোনো একটা চ্যাপ্টারের স্লাইড কিন্তু ধরো 100 থেকে 150 পেজ মিনিমাম। তো কারোর পক্ষে কি এত বড় স্লাইড রিভিশন দেওয়া সম্ভব? যদি না হয় সেক্ষেত্রে সে কিভাবে এই পুরো চ্যাপ্টারটা রিভাইজ দিয়ে যাবে, আর তুমি কিভাবে রিভিশন দিছিলা? মানে প্রিলি পরীক্ষাটার পরে যে এখন টাইমটা আছে এই টাইমটাতে অবশ্যই শুধুমাত্র রিটেনের জন্যই পড়তে হবে। সো রিটেনের জন্য পড়তে হলে আমার কিন্তু এখন বুয়েটের যে রিটেন কোশ্চেন ব্যাংকটা আছে অবশ্যই এইটাকে টার্গেট করে পড়তে হবে, কারণ আমি তো এখন বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছি রিটেন। সো অবশ্যই আমার ফার্স্ট মানে যে জিনিসটা সবথেকে বেশি প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে বুয়েটের যে রিটেন কোশ্চেন ব্যাংকটা আছে সেটা। তো আমি এই টাইমে যেটা করছিলাম যে আমার যে থিওরির যে আমার যে একাডেমিকের নোটটা ছিল ওইটা থেকে আমি থিওরিগুলোকে রিভাইজ দিছিলাম, তারপর হচ্ছে এক্সট্রা যেগুলো ছিল সেগুলো হচ্ছে যেমন যে কনসেপ্ট বুক থেকে হচ্ছে রিভিশন দিছিলাম। আর এরপরে যেটা করছিলাম
আমি হচ্ছে ওই চ্যাপ্টারের উপর বিশেষ করে বুয়েটের যে কোশ্চেন ব্যাংকটা সেইটা আর ইঞ্জিনিয়ারিং রিটেন কোশ্চেন ব্যাংকটা ওইগুলোই সলভ করছিলাম আর কি। বিশেষ করে এই টাইমে আর আমি স্লাইড ওইগুলো দেখি নাই, মানে একদম বুয়েটে যেহেতু এক্সাম দিতে যাবো, সো বুয়েটের যে কোশ্চেনগুলো আসছে ওইগুলাকে শুধু সলভ করে গেছি। মানে তুমি তোমার নোটটা দেখছো আর হচ্ছে কোশ্চেন ব্যাংক এবং বুয়েট কোশ্চেন ব্যাংক যেটা ওগুলো সলভ করছো। তুমি যে তোমার নোটটা দেখছো এই নোটের মধ্যে কি তোমার জাস্ট কনসেপ্ট থাকতো নাকি কনসেপ্টের সাথে কিছু ম্যাথও থাকতো? কিছু ম্যাথও থাকতো, বাট ওইগুলো বেসিক্যালি কোশ্চেন ব্যাংকের ম্যাথই ছিল আর কি। হ্যাঁ, সো বিশেষ করে ওইখান থেকে আমি থিওরিগুলো রিভাইজ দিতাম আর হচ্ছে ওই ম্যাথগুলো হচ্ছে আমি সব এই মানে এই প্রিলি পরীক্ষার পরের যে টাইমটাতে, এই টাইমটাতে হচ্ছে শুধুমাত্র বুয়েটের যে রিটেন কোশ্চেন ব্যাংকটা আছে বিশেষ করে একদম সেই 2000 সাল থেকে ওই সবটাই আমি হচ্ছে কমপ্লিট করে গেছিলাম। সাল ওয়াইজ কোশ্চেন হ্যাঁ, ব্যাংকটা সাল সলভ ওয়াইজ করছো। কোশ্চেন ব্যাংকটা সলভ করে কিন্তু গেছিলাম। তুমি তো অলরেডি মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা সলভ করছো, তাহলে কি কারোর উচিত আবার বুয়েটের কোশ্চেনটা সলভ করা সাল ওয়াইজ? তোমার কি এটা আমি ইফেক্টিভ মনে অবশ্যই হয়েছে? ইফেক্টিভ মনে করি, কারণ হচ্ছে আমি যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাব সেই ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হলে আমাকে অবশ্যই ওই ইউনিভার্সিটির যে ইয়ার ওয়াইজ কোশ্চেনটা আছে ওইটা করতে হবে। এর আগে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন প্যাটার্ন সলভ করছি ওইটা হচ্ছে এমনিতে করেছিলাম, মানে প্রিলি পরীক্ষার আগে বা প্রিলি পরীক্ষা না, মানে উইকলি পরীক্ষার আগে হচ্ছে করে গেছিলাম। আর এমনিতে হচ্ছে একবার একাডেমিক মানে শুরুর আগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু হওয়ার আগে একবার করছিলাম। কিন্তু এই যখন হচ্ছে একটা এক্সাম ঘনায় আসবে আমার মানে কাছাকাছি চলে আসবে, তখন হচ্ছে আমি যেটা মনে করি সবচেয়ে ইফেক্টিভ হয় হচ্ছে ওই ইউনিভার্সিটির যে ইয়ার ওয়াইজ কোশ্চেনটা আছে ওইটা সলভ করা। তাহলে হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে কি টাইপের কোশ্চেন হয় ওইটা আমি বুঝতে পারবো। সো আমি ওই বুয়েট অ্যাডমিশন টেস্টের রিটেন অ্যাডমিশন টেস্টের আগে শুধু বুয়েটের যে রিটেন কোশ্চেন ব্যাংকটা আছে এইটাই হচ্ছে প্রায়োরিটি দিয়ে হচ্ছে সলভ করে গেছিলাম। সো ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা যদি ধরো আমি বা জুনিয়ররা সলভ করতে চাই, হঠাৎ করে মন চাইলো আমার, তাহলে আমি কিভাবে সলভ করলে সেটা সবচেয়ে ইফেক্টিভ হবে? এটা কি একটা কোশ্চেন ধরলাম যতক্ষণ সময় মন চাইলো সলভ করতেছি এরকম, নাকি একটা নির্দিষ্ট টাইম ধরে আমি বুয়েটের অ্যাডমিশন টেস্ট দিচ্ছি এটা ধরেই সলভ করা উচিত? এটা বুয়েটের অ্যাডমিশন টেস্ট দিচ্ছি এইভাবে টাইমটা সেট করে নিয়েই সলভ করাটা আমার মতে বেটার হয়। বিশেষ করে ওইখানে স্পেস এবং টাইম দুইটারই একটা বিষয় আছে। সো এই দুইটা জিনিস কি হচ্ছে যেন আমি বুয়েট অ্যাডমিশন টেস্টের ফিলটা নিয়ে যেন আমি হচ্ছে এটা প্র্যাকটিস করতে পারি। সো এইভাবে হচ্ছে জিনিসটা সেট করে নেওয়া উচিত, কারণ ওই কোশ্চেনটা ধরেন একটা কোশ্চেন আছে আমার কাছে এটা অনেক বড় লেন্দি, তো ওইটাকে কিভাবে শর্ট করে নিয়ে আসা যায়, অল্প টাইমে করা যায়, ওইটা কিন্তু যদি আমি লং প্রসেসে করি তাহলে কিন্তু ওইটা প্র্যাকটিস হচ্ছে না। সো বুয়েট অ্যাডমিশন টেস্টে যেহেতু আমাকে কম টাইমে করতে হবে, সো আমি মনে করি যে ওই জিনিসটা আগে থেকে সেট করে নেওয়া উচিত যে না আমি এই ইয়ারের কোশ্চেনটা এই টাইমটার মধ্যে সলভ করে ফেলবো। তার মধ্যে যদি না পারি সেটা থাকবে, কিন্তু সমস্যা নাই, সেটা আমি পরে দেখবো, তারপর নেক্সট ইয়ার এইভাবে যাবো। এইভাবে আমার করলে মনে হয় আমার মতো বেশি এফেক্টিভ হবে। তুমি কি তোমার সবগুলা কোশ্চেনই টাইম ধরে এভাবে সলভ করছো নাকি কয়েকটা জাস্ট দেখেও গেছো? জাস্ট এই প্রিলি পরীক্ষার পরের টাইমটাতে হচ্ছে একটু টাইমের প্রতি একটু ফোকাসটা বেশি ছিল যে টাইমের মধ্যে আমার করতে হবে, তবে এর আগে একটু টাইম মানে কনসিডারেশন না করে হচ্ছে ম্যাথ করছিলাম আর কি। তো বুয়েট রিটেন পরীক্ষা যেদিন ছিল তার ঠিক ধরো 2 থেকে 3 দিন আগে অনেকগুলো তো বুয়েট স্পেশাল মডেল টেস্ট হয় বিভিন্ন অফলাইন প্রোগ্রামে, তো ওইগুলায় কি তোমার র্যাঙ্ক কিরকম আসতো বা তোমার রেজাল্ট কি আশানুরূপ ছিল? ওগুলা দেখে কি কনফিডেন্স পাইতা যে হ্যাঁ আমারও বুয়েটে হয়ে যাবে ইনশাল্লাহ? তো প্রথমে হচ্ছে যে এসিএস এর একটা পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম হইতো। তো সেই পটেনশিয়াল বুয়েটিয়ান আমাদের সময় দুইটা হয়েছিল, একটা ছিল অনলাইনে একটা অফলাইনে। হ্যাঁ, তো অফলাইনের যেটা ছিল ওইটা যে অ্যাচিভের হচ্ছে ব্রাঞ্চে হয়েছিল। সো ওইটা এক্সামটা মজা ছিল, ওইটাতে হচ্ছে যখন গেছিলাম তো তখন হচ্ছে যে ওই জিনিসটা আমার খুব কাজে লাগছে যে ওইখানে যে বুয়েটের রিটেন এক্সামের যে ফিলটা, ওই অ্যাকচুয়াল ফিলটা কিন্তু আমি ওই অ্যাচিভের এক্সামেই পেয়ে গেছিলাম। যে একটা খাতা দেওয়া হচ্ছে সেখানে শুধু নাম আর হচ্ছে রোলটা লেখার জায়গা, নীল হলুদ খাতা। হ্যাঁ, সো ওইটার মধ্যে কোশ্চেনগুলো আবার ভাগ করা, বক্স করা। সো ওই জিনিসটা হচ্ছে আমি বুঝে গেছিলাম যে হ্যাঁ বইটাও তাহলে এরকমই হচ্ছে, এরকম প্যাটার্নে হচ্ছে খাতাটা থাকবে, এরকম স্পেস থাকবে। সো আমি অবশ্যই মানে রিকমেন্ড করবো স্টুডেন্টদেরকে যাতে এরকম একটা বুয়েট স্ট্যান্ডার্ড কোনো মানে পরীক্ষাগুলো যাতে তারা দেয়, তাতে করে হচ্ছে এক্সপিরিয়েন্সটা বাড়বে। আর বুয়েট অ্যাডমিশন টেস্টের রিটেন অ্যাডমিশন টেস্টের আগে দিয়ে হচ্ছে যে অফলাইন এক্সামগুলো দিছিলাম ওইগুলা হচ্ছে মোটামুটি হয়েছিল, অত ভালো আসলে হয় নাই আমার, মানে র্যাঙ্ক যেগুলো আসছিল দেখা যেত যে 1500 এরকম, কিন্তু রিটেন যে এক্সামে যেই র্যাঙ্ক হয়েছে ওইটা আশেপাশে মানে আশেপাশে ছিলাম না আর কি। তো ওইখানে আসলে যেটা হয়েছে যে আমি যেহেতু ওইখানে এক্সামগুলো দিচ্ছি, তো তখন দেখা যেত যে ওরা ইচ্ছা করেই খুব কঠিন কঠিন কোশ্চেন করতো অফলাইনে। তো ওইটাতে আসলে ওইভাবে মানে ট্রাই করা, হ্যাঁ হতাশ হয়নি আসলে, ওইভাবে ভালো মতো পারি নাই, কারণ ইচ্ছা করে দেখা যেত যে ওরা কঠিন কোশ্চেন করে দেখা যেত স্টুডেন্টদের আসলে মানে বাজে র্যাঙ্ক আসতেছে, পারা যাচ্ছে না। তো তারপরেও যেটা হচ্ছে সবসময় মনে ছিল যে না আমার ভালো করতে হবে অ্যাডমিশন টেস্টটাতে, এইখানে যেটা হচ্ছে এটা তো আর আসল র্যাঙ্ক না। তুমি তো তোমার প্রিপারেশন নিয়ে কনফিডেন্ট ছিল, এটাই মেইন আর কি। রাইট, আমি তো চিন্তা করলাম যে এগুলো তো আসলে আসল র্যাঙ্ক না, আমাকে আসল অ্যাডমিশন টেস্টটাতে ভালো করতে হবে। সো ওই বইয়ের অ্যাডমিশন টেস্টের দিন গিয়ে হচ্ছে আর আমি এরকম মানে যেই কোশ্চেনটা দেখছি ওটাকে হচ্ছে ভালো মতো ট্রাই করছি, এবং কখনো এমন মনে হয় নাই যে না এটাকে তো আমি হচ্ছে যদি হচ্ছে ছেড়ে দেই, এটাকে যদি হচ্ছে আমি ভালো মতো না পারি
তাহলে তো মনে হয় যে আমার ওই মানে একটা যে ফিয়ার কাজ করে, ওই ফিয়ারটা হচ্ছে আমার বইয়ের অ্যাডমিশন টেস্ট হচ্ছে কাজ করেনি। আর কিন্তু হচ্ছে যে অফলাইনে যখন এক্সামগুলো দিতে গেছিলাম তখন এরকম একটা ফিয়ার ছিল যে আমাকে ভালো করতে হবে। বিশেষ করে বইয়ের অ্যাডমিশন টেস্টের দিন খুবই চিল মুডে ছিলাম আর কি। বুয়েট অ্যাডমিশন টেস্টের দিনে আসবো, তার আগে ঠিক আগের রাতের কথা বলি। আগের রাতটা সবার জন্য অনেক স্পেশাল থাকে, কারণ অনেকের এই সময় মনে হওয়া শুরু করে যে হয়তো কালকে আমার সব প্রিপারেশনের মেইন এক্সামটা হবে, কেমন কি র্যাঙ্ক হইতে পারে, আদৌ কি চান্স পাবো কিনা, এরকম একটা ভাবনা অটোমেটিক না চাইতেও কিন্তু চলে আসে। আমার নিজেরও আসছিল আর কি। সো এই জিনিসটা তোমার কি হয়েছিল কিনা, বা যদি হয়েও থাকে কিভাবে ওভারকাম করছো, আর আগের রাতে কি পড়াশোনা করছো, যদি করে থাকো তাহলে কি পড়ছো অ্যাকচুয়ালি? আচ্ছা হ্যাঁ, আগের রাতে ওই জাস্ট একটু ফর্মুলাগুলো লিখে গেছিলাম যাতে ফর্মুলাগুলো হচ্ছে না ভুল হয়। পরীক্ষার যদি ফর্মুলাই ভুল হয়ে যায় তাহলে তো আর এই তাহলে ম্যাথ তো আর লাভ নাই। করে কোনো লাভই হচ্ছে না। ওই ফর্মুলাগুলো হচ্ছে দেখে গেছিলাম। আর আগের রাতে তো হ্যাঁ একটা ভয় ভয় কাজ করে, এটা যতই আমি না চাই তারপরেও এটা কাজ করবেই, কারণ আমার 2 বছর আমি যেটার জন্য পরিশ্রম করতেছি সেই মানে মোমেন্টটা হচ্ছে যদি কালকে হয় তাহলে তো অবশ্যই এটা ফিয়ার কাজ করবেই। সো ওই ফিয়ার কাজ করবে ঠিক আছে, কিন্তু দেখা গেছে আমার যেহেতু আগেই আমি কোথাও ভালো করে আসছি, কুয়েটে এক্সাম হয়ে গেছে, চুয়েটে হয়ে গেছে, সো যেহেতু আমি 2 জায়গায় আমার র্যাঙ্ক মোটামুটি ভালো আছে বা আমি সিট পেয়ে যাব, সো ওই জিনিসটা আমাকে খুব কনফিডেন্স দিছে যে আমার তো কোথাও না কোথাও আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারতেছি। সো তাহলে এটাকে আর অত বেশি মানে একদম হাইপ করে অত বেশি ইয়া করার কিছু নাই। জাস্ট আমার মন মতো আমি একটা এক্সাম দিয়ে আসি, যেন আমি আমার বেস্টটা দিয়ে আসতে পারি, এটাতে আমার ফোকাস ছিল যে আমি যতটুকু পারবো আমার বেস্টটা দিয়ে আসবো। আর এইখানে লাস্ট দিন হচ্ছে একটু মানে ওইভাবে অত পড়ালেখা করি নেই, কারণ লাস্টের দিকে আমার মতে প্রেশার অত বেশি না নেওয়াই ভালো, তাহলে বেশি মাথার মধ্যে টেনশন কাজ করে। সো আমি জাস্ট ফর্মুলাগুলোকে লাস্ট দিন হচ্ছে রিভাইজ দিয়ে গেছিলাম। আর যদি বলি হচ্ছে কেমিস্ট্রি আর ম্যাথের কথা, ধরো ফিজিক্সের ক্ষেত্রে হয়তো ফর্মুলা রিভিশন দিছো, বাট ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে কিছু চ্যাপ্টার স্পেশালি স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এখানে কিন্তু এরকম কিছু ম্যাথ থাকে যেগুলো একটু মুখস্থ টাইপের কাইন্ড অফ, যেভাবে না করলে মিলবে না এরকম। আবার কেমিস্ট্রিতে কিন্তু মুখস্থের অনেক জিনিসপাতি থাকে, বিক্রিয়া বলো বা ধরো যে যদি বলি হচ্ছে আয়ন শনাক্তকরণ, এরকম কিছু জিনিসপাতি থাকে। এগুলা কি তুমি পরীক্ষার আগের দিন রিভিশন দিতা? না, এটা পরীক্ষার মানে রিটেন পরীক্ষার আগের দিন রিভিশন দেই নেই, কিন্তু এই যে প্রিলি পরীক্ষার পরে যে রিটেন পরীক্ষার যে গ্যাপটা, এই টাইমের মধ্যে এই জিনিসগুলোকে গোছায় নিয়ে আসছিলাম। কারণ একটা দিনের জন্য যদি অপেক্ষা করি যে না পরীক্ষার আগের রাতেই শুধু পড়বো, তাহলে এটা হবে না। সো আগে থেকেই মোটামুটি যেই গ্যাপটা ছিল প্রিলি পরীক্ষার পরে, আমি মনে করি যে ওই গ্যাপটাকে পারফেক্টলি ইউটিলাইজ করতে হবে রিটেন পরীক্ষার জন্য। সবকিছুকে ওই গ্যাপের মধ্যে একবার রিভাইজ দিয়ে ফেলতে হবে। এমনিতে পরীক্ষার আগে এই ধরনের যে ম্যাথগুলো যে আছে এগুলোকে হ্যাঁ অবশ্যই নিজে একবার করে গেছিলাম। এই প্রিলি পরীক্ষা থেকে রিটেন পরীক্ষার যে গ্যাপটা, এর মধ্যে দেখা গেছে যত মুখস্থ টাইপের জিনিসপত্র আছে, হ্যাঁ এই জিনিসগুলোকে হচ্ছে নিজে লিখে যেতাম, সবসময় লিখতাম বেশি। হ্যাঁ লিখে যাইতাম, কারণ ওটা তো আমাকে লিখতে হবে আলটিমেটলি, কাউকে কাছে বলতে হবে না। সো লিখতে হলে যে ফিলটা ওইটা কিন্তু না লিখলে পরে আসবে না, লিখলে মনেও থাকে জিনিসটা। এক্স্যাক্টলি। সো আমার অবশ্য সবসময় লেখার প্র্যাকটিসটা একটু বেশি ছিল আর কি, খুব পড়তাম কম বাট লিখতাম আর কি, একটু অনেক বেশি লিখতাম আর কি। সো সবগুলো হচ্ছে লিখে প্র্যাকটিস করছিলাম, যে এই গতিবিদ্যা স্মৃতিবিদ্যা যে মুখস্থ ম্যাথগুলো ছিল এবং আয়ন শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো ওগুলো মুখস্থ করে গেছিলাম আর কি, লিখে গেছিলাম। সো এমনিতে রিটেন পরীক্ষার আগে আমি কাউকে রেকমেন্ড করবো না যে রিটেন পরীক্ষার আগের দিন বা আগের রাতে গিয়ে খুব প্রেশার নিয়ে এগুলো দেখে যাইতে, কারণ তুমি যেটা 2 বছরে ভালো মতো দেখতে পারো নাই সেটা তুমি এক রাতে তো আর পারবো না। সো ওইটাই আর কি, যে লাস্ট মোমেন্টে আমার মনে হয় যে যেই জিনিসগুলো আমার ভুল হওয়ার চান্স বেশি এক্সামে, বা ভুল হলে অনেক বড় ভুল হয়ে যাবে, যেমন ফর্মুলা বা বিক্রিয়াগুলা, এগুলা লাস্ট মোমেন্টে দেখা আমার মতে বেটার হবে। সো লাস্টের আগের রাতে মানে পরীক্ষার আগের রাতে আমরা বেসিক্যালি একদম প্রেশারলেস থাকার চেষ্টা করব, যতটা প্যারা কম নেওয়া যায় বা না নিলেই সবচেয়ে ভালো, এবং আমরা হচ্ছে ফর্মুলাগুলো লিখে যাওয়ার চেষ্টা করব আর কি, তাইলেই পরীক্ষায় সবচেয়ে ভালো আউটপুট দিতে পারবো। এখন আসি রিটেন এক্সামের দিন সকালবেলায়। এদিন তুমি বাসা থেকে হচ্ছে রিটেন এক্সামের উদ্দেশ্যে রওনা দিছো, তো এই পুরো এক্সপিরিয়েন্সটা বলো, পুরো এক্সামের 2 ঘন্টা শেষ পর্যন্ত আর কি। আচ্ছা, তো এই মানে পরীক্ষা যখন দিতে গেছি তখন তো একটা মানে আমার আসলে মানে ওইভাবে ভয় লাগতো না, কিন্তু ভয়টা কখন লাগতো যখন দেখতাম যে আমার ক্যালিবারের আরো অনেক স্টুডেন্ট আছে যারাও কিনা বুয়েট পিলি পাস করে আসছে, তাদের সাথে ফাইট করতে হচ্ছে। সো এরা কেউই কিন্তু এমন না যে পারে না কিছু, সবাই কিছু না কিছু পারে। সো তাদের সাথে যখন কম্পিটিশনে আসতেছি, তো অবশ্যই এখান থেকে একটা ভয় কাজ করতো। তো এবং দেখতাম যে যখন রিটেন পরীক্ষা দিয়ে যাচ্ছি, কেউ হচ্ছে বই খুলে অর্গানিক কেমিস্ট্রি বিক্রিয়া করতেছে, কেউ ম্যাথ দেখতেছে, তখন গিয়ে হচ্ছে একটু ফিয়ার কাজ করতো যে এদের সাথে তো ফাইট করতে হবে। সো তারপরেও নিজের রিল্যাক্স থাকতাম যে না এইখানে না হইলে কোনো সমস্যা নাই, অন্য জায়গায় তো হয়ে গেছে। হ্যাঁ আমি সবাইকে সাজেস্ট করবো যে মানে অ্যাডমিশন টেস্টগুলো যতগুলো এক্সাম হয় দেওয়ার ট্রাই করা উচিত, কারণ কোথাও হয়ে গেলে পরে একটা কনফিডেন্স বুস্ট হয়। সো বুয়েট অ্যাডমিশন টেস্টে কিন্তু আমার কনফিডেন্সটা অলওয়েজ বুস্ট ছিল, কারণ আমার যেহেতু চুয়েটে 64 আমি এই র্যাঙ্কটা অলরেডি পেয়ে গেছিলাম। তো তারপরে হচ্ছে যে ভয়টা কাজ করতো। সো এই কারণে আমি হচ্ছে যে ওই যখন হচ্ছে পরীক্ষার যে এক্সাম সেন্টারের যে গেটগুলো ওইগুলো থেকে অ্যাভয়েড করতাম আর কি নিজেকে,
কারণ ওইখানে দেখা যায় সবাই বসে আছে গার্ডিয়ান সহ। হ্যাঁ, সো তারপরে আর কি যখন এক্সাম দিতে গেলাম, তো এক্সামের স্টার্টিংটা আমার কি খুব একটা ভালো হয়নি। শুরু করার আগে যদি বলো যে পরীক্ষার 10 মিনিট আগে তো কোশ্চেন দিয়ে দেয়, তখন কিভাবে মেন্টালিটিটা ছিল, প্রিপেয়ার করছো কিভাবে নিজেকে? কোশ্চেনটা দেখে বুঝতে পারছি যে কোশ্চেনটা তো একটু উল্টে পাল্টে দেখছি, কোশ্চেনগুলো একটু পড়ে দেখছিলাম। সো তখন মনে হয়েছে যে না, কোশ্চেনটা একটু হার্ড আছে। সো হার্ড থাকলে কি করতে হবে, নিজে যতটুকু ভালো মতো পারি ওইটাই দিয়ে আসতে হবে। হ্যাঁ, যেটা একদমই পারবো না ওইটা নিয়ে আফসোস করার কিছু নাই। তো তারপরে আর কি এটা নিয়ে যেই মেন্টালিটি সেট করছি যে না, আমি তাহলে কেমিস্ট্রি থেকে আমি মানে সব এক্সাম যেভাবে শুরু করি, যে পিছন সাইড থেকে শুরু করবো, 40 নাম্বার থেকে 40 নাম্বার থেকে 1 নাম্বার, হ্যাঁ। সো ওইভাবেই শুরু করব। তো যেটা হচ্ছে পারবো না সেটাকে হচ্ছে রেখে যাব। সো এই স্ট্র্যাটেজিটা সেট করছিলাম তখন, কিন্তু এই স্ট্র্যাটেজিটা প্রথম দিকে হচ্ছে ফলো করতে পারিনি, কারণ কেমিস্ট্রিতে দেখলাম যে না, অনেকগুলোই তো কঠিন শুরুটা যখন করলাম। সো মানে 3-4টার মতো অনেক কঠিন লাগছে। সো তখন কি করবো, তাহলে একটু যাই ফিজিক্সে যাই, মানে আমার স্ট্র্যাটেজি থেকে আমি মুভ অন করে ফেলছি অলরেডি, অন্য স্ট্র্যাটেজি শুরু করছি। বাকিগুলো আনসার করছো? না, করি নাই আর কি, যেহেতু পারতেছি না, আমার মনে হচ্ছে যে ফিজিক্সটা দেখি। সো ফিজিক্সে আবার কতগুলো পারলাম, মানে ফিজিক্সটা মোটামুটি ইজি ছিল আমাদের সময়। সো ফিজিক্সে অনেকগুলোই পারছি। সো তারপরে দেখা গেল যে ম্যাথে আসলাম, ফিজিক্সটা তখন হচ্ছে কমপ্লিট করে ফেলছি পুরোটাই। তারপর ম্যাথে আসলাম, কিন্তু ম্যাথে দেখে আবার পারতেছি না। সো তখন হচ্ছে যে একটু মানে কি করব এখন। সো তারপরে লাস্টে ভাবলাম যে না, যেই স্ট্র্যাটেজি আমার ছিল যে আমি পিছন সাইড থেকে আসবো সেটাই ফলো করবো। তাহলে কেমিস্ট্রিগুলো হচ্ছে আবার শুরু করছিলাম, মানে কেমিস্ট্রি যেগুলো বাকি ছিল সেগুলো, তারপরে এসে ম্যাথটা দেখছিলাম। সো আমি মোটামুটি হচ্ছে 40টার মধ্যে 33টা হচ্ছে অ্যান্সার করছিলাম, টাচ করছিলাম, বাকি 7টা পুরোটাই হচ্ছে ব্ল্যাঙ্ক ছিল। হ্যাঁ, এর মধ্যে কেমিস্ট্রির হচ্ছে 3টা আর ম্যাথের মনে হয় 4টা। 33টার মধ্যে আমার 32টা কনফিডেন্টলি আমি বলতে পারবো যে হয়েছে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল ফিজিক্সেরই, ওইটা তো হচ্ছে মানে আমি tan ইনভার্সের জায়গায় tan দিয়ে ম্যাথটা করে আসছিলাম, ওইটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, সো 32টা তাহলে হচ্ছে আমি মোটামুটি কনফিডেন্ট যে হ্যাঁ আমার 32টা কোশ্চেন হইতেই হবে। আর এটা হচ্ছে ওই যে কোশ্চেনটা মানে অ্যান্সার করলে পরে যে ভ্যালু কতটা সুন্দর এটা দেখেও কিন্তু একটু বোঝা যায় যে হয়েছে না। সুন্দর ভ্যালু, হ্যাঁ, 32টা কোশ্চেনে মোটামুটি সুন্দর ভ্যালুই আসছিল। হ্যাঁ, সো ওই 32টা অ্যান্সার করছিলাম, এবং বাকি যেগুলো ছিল মানে ওই 33টা ছাড়া বাকি সবগুলো একদম টোটালি ব্ল্যাঙ্ক ছিল। অনেকে আছে যে পার্শিয়াল কিছু তোলার জন্য ফর্মুলা টর্মুলা লিখে দিয়ে আসে, তা আমি ওগুলো কিছুই মানে এত কঠিন ছিল ওগুলো যে আসলে বুঝতেছিলাম না কি করতে হবে। সো ওইগুলাকে আমি একদম আনটাচ রেখে আসছিলাম। তার মানে আমি কিন্তু খুবই জোস একটা জিনিস বুঝতে পারলাম ওর কথা থেকে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পার্শিয়ালের পিছনে দৌড়ানোর কিছু নাই। আমরা কম আনসার করি, বাট যতগুলো অ্যান্সার করি একদম অ্যাকুরেটলি আনসার করি। ওর অ্যাকুরেসি দেখে আমি নিজেই হতভম্ব, কারণ এত ভালো অ্যাকুরেসি আমি কিন্তু কারোর দেখিনি আসলে। 33টার মধ্যে 32টাই হয়েছে, আরেকটাও হয়ে যেত বাট একটু সিলি মিস্টেক করে ফেলছো আর কি। আমার কিন্তু অ্যাকুরেসি এত ভালো ছিল না, কিন্তু অনেকগুলো আনসার করছি, বাট আমার বেশ কমই হয়েছিল সেই তুলনায় অ্যাকুরেট। তো অ্যাকুরেসি জিনিসটার প্রতি যদি কেউ ভালো করতে চায় যে ভাইয়া কিভাবে অ্যাকুরেসি ভালো করব, তাইলে তাদের উদ্দেশ্যে তোমার সাজেশন কি থাকবে? কি করলে অ্যাকচুয়ালি এই লেভেলের অ্যাকুরেসি অর্জন করা সম্ভব? এটাতে অবশ্যই মানে নিজের যে প্রবলেম সলভিং এর যে স্কিল এটা বাড়াইতে হবে, কারণ পরীক্ষার হলে তো আমি ম্যাথ করবো, আমার অ্যাকুরেসি ভালো হওয়া লাগবে। তো আমরা অনেকে যেটা করি, স্টুডেন্ট অনেক সময় এই ভুলটা করে যে অন্য একজন কোশ্চেন ব্যাংক সলভ করে দিচ্ছে, তারা সেই কোশ্চেন ব্যাংক সলভের আবার ক্লাস করে। হ্যাঁ, সো আমি মনে করি এটার কোনো মিনিং নাই, কারণ তুমি তো পরীক্ষার হলে নিজে সলভ করবা। সো তোমার নিজের প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে হবে। একটা কোশ্চেন, বিশেষ করে পরীক্ষার হলে কিন্তু কোশ্চেন পড়াটার উপর অনেক কিছু নির্ভর করে, যে একটা স্টুডেন্ট একবার কোশ্চেন পড়ে কোশ্চেনটা বুঝতেছে নাকি, কোশ্চেনটা বোঝাটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। সো ওই জিনিসটা যে কোশ্চেনটা পড়ে আমি বুঝতেছি নাকি, এবং কত তাড়াতাড়ি কোশ্চেনটা পড়ে আমি বুঝতেছি, বা আমার মাথায় কত তাড়াতাড়ি আমার কাছে মাথায় ঢুকতেছে যে আমি এই কোশ্চেনে আমার কাছে কি চাইছে। সো এই জিনিসটা যদি বাড়াইতে হয় তাহলে অবশ্যই কিন্তু নিজের প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে হবে। এটা কিন্তু ওই যে কোশ্চেন ব্যাংক সলভ ভিডিও দেখলে কিন্তু হবে না, নিজেকে কোশ্চেন ব্যাংক হচ্ছে খুলে সলভ করতে হবে। এবং অন্যান্য যেই প্রবলেমগুলো থাকবে বা নতুন একটা প্রবলেম যখন আমি ফেস করব, সেই প্রবলেমটা নিজের অ্যাটলিস্ট একবার ট্রাই দেওয়া উচিত সলিউশনটা দেখার আগে। এই জিনিসটা করলে আমার মনে হয় যে অ্যানালিটিক্যাল মাইন্ডটা সবাই একটু ওপেন হবে, প্রবলেম সলভিং স্কিলটা ভালো হবে। তোমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি শিখার জন্য না, কোশ্চেন ব্যাংক হচ্ছে আমরা আমাদের অলরেডি শিখবো, শিখার পর প্র্যাকটিস করার জন্য হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ইউজ করব, এবং নিজে সলভ করব, অন্য কারোর সলভ না দেখে, বা নিজে যে কোনো প্রবলেমই নিজে ফুললি চেষ্টা করব, ট্রাই করব আর কি। তো এইভাবে নিজে যদি সবগুলা ট্রাই করি তাইলে আমার নিজের হচ্ছে স্পিড এবং অ্যাকুরেসি দুইটাই বৃদ্ধি পাবে, তাই না? ওকে, তো এই যে বুয়েটের অ্যাডমিশন টেস্ট ফাইনালি তোমার শেষ হইলো, রিটেন পরীক্ষা, তুমি ভালো একটা পরীক্ষা দিছো। তো এখন পরীক্ষা দিয়ে বাইর হয়ে তোমার অনুভূতি কি, আর সামনের কয়েকদিন এরপরে কি করছো রেজাল্টের দেওয়ার আগ পর্যন্ত? পরীক্ষা দিয়ে যখন বের হইলাম, তো পরীক্ষা দিয়ে মোটামুটি বুঝতে পারছি যে হ্যাঁ ভালো করছি, মোটামুটি খারাপ করি নাই। কিন্তু আশেপাশে অনেকে শুনতেছিলাম যে মানে 38টা দাগাইছে। হ্যাঁ, 40টা শুনি নাই, 37টা 38টা অনেকে দাগাইছে শুনলাম।
তখন সবসময়ই শোনা যায়। হ্যাঁ মানে বের হইলে এটা আশেপাশে কানে ঘুরে আর কি। তো তখন তো মানে একটু ফিয়ার কাজ করছে যে সবাই যদি এতগুলো অ্যান্সার করে তাহলে মনে হয় আমারটা খারাপ হয়েছে exam। কারণ পরীক্ষার ওই অ্যাডমিশন টেস্ট এরকম না যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নাম্বার পাইলে পরে চান্স, এটা তো হচ্ছে কম্পিটিশন, বাকিদের উপরে হ্যাঁ, নির্ভর করবে, নির্ভর বাকিরা করবে, খারাপ হ্যাঁ। করলে তুমি হ্যাঁ, চান্স পাবা আর কি। রাইট। সো জাস্ট নিজের বেস্টটা দিয়ে আসতে হবে সবাইকে, নিজের বেস্টটা দিয়ে আসলে পরে ওইখান থেকে যে টপে থাকবে তাকেই তো নিয়ে নিতে, রাইট। সো তো ওইখানে হচ্ছে সবার থেকে যখন শুনলাম যে সবাই এতগুলো অ্যান্সার করছে একটু ভয় কাজ করতেছিল, বাট পরে যখন রেজাল্ট দিছে তখন তো আসলে হচ্ছে আমি খুবই অবাক হয়ে গেছি। আর এরপর যে মানে বুয়েট অ্যাডমিশন টেস্ট দিয়ে যে টাইমটা ছিল, বুয়েট অ্যাডমিশন টেস্টে 2 দিন পরে হচ্ছে আবার ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের এক্সাম ছিল। সো ওই একটা দিন হচ্ছে 1-2 দিন হচ্ছে একটু বায়োলজি পড়ছিলাম, বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা দিয়ে পরে হচ্ছে একদম চিল, ওটা তো একদম হ্যাঁ। প্যারা না নিয়েই মনে হয় দিছে। একদমই প্যারা না নিয়ে দিচ্ছি। ইভেন হচ্ছে ওই যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সকালের দিন হচ্ছে ফ্রেন্ডরা মিলে রমনা পার্কে গিয়ে ছবিও তুলে আসছি, হ্যাঁ। সো তখন আর ওইরকম মানে প্যানিক কাজ করে নাই, কারণ সব এক্সামই তো প্রায় শেষ, শুধু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে। সো এটা আর কি নর্মালি একদম চিল মুডে দিয়ে আসছি। তো এই আর কি মানে মোটামুটি হচ্ছে এক্সামগুলোকে সবসময় চিল মুডে নিতাম, কিন্তু যখন হচ্ছে পড়ালেখার টাইমটা ছিল তখন ডেডিকেটেডলি পড়ালেখা করতাম, কিন্তু এক্সামের আগে এসে অত প্যারা নিতাম না, এক্সামের মোমেন্টটাতে খুব চিল থাকা ট্রাই করতাম। মানে তোমার যদি প্রিপারেশন ভালো থাকে এবং নিজে যদি এনাফ প্র্যাকটিস করে থাকো, তাহলে সবারই উচিত কনফিডেন্ট থাকা এবং এক্সামে সে অটোমেটিক ভালো করবেই আর কি। এজন্য তুমি প্যারা নিতা না আর কি এমনিতে, এই জন্য তোমার রেজাল্টটা আলটিমেটলি ভালো হইতো। তো এরপরে তোমার বইয়ের রিটেন পরীক্ষা শেষ হইলো, রেজাল্ট পাইছো, ঢাবির পরীক্ষা দিলা, ওইটাও ভালো করছো। তো অ্যাডমিশন জার্নি কিন্তু শেষ। এই পুরো অ্যাডমিশন জার্নি সবারই কিন্তু অনেক উত্থান পতন থাকে আর কি বলা যায়। যেমন তোমার প্রথম অ্যাডমিশন টেস্টে কিন্তু একটু খারাপ হয়েছিল, পরেরগুলো আবার বিরাট কামব্যাক হয়েছে। তো এই পুরা জিনিসটায়, পুরা জার্নিটায় কেউ যদি মোটিভেটেড থাকতে চায় তাহলে কি করা উচিত অ্যাকচুয়ালি? এখন মোটিভেটেড তো অবশ্যই থাকতে হবে, কারণ মোটিভেটেড না থাকলে, যেমন আমি যখন এই ইন্টার লাইফে মানে আমি পড়ালেখা শুরু করি, এর মেইন মোটিভেশনটাই কিন্তু ছিল যে বুয়েটে ভালো করতে হবে। সো ড্রিম না থাকলে আসলে ভালো করা যাবে না, কারণ ড্রিম না থাকলে ডেডিকেটেডলি পড়ার ওই মোটিভেশনটা আসবে না, যে আমি কেন পড়তে যাবো, আমার তো কোনো একটা ড্রিম আছে বলেই তো আমি পড়তে যাবো। হ্যাঁ, টার্গেট থাকতে হবে, টার্গেট, এবং টার্গেটটাকে ছোট করে নিয়ে আসা যাবে না, যে আমি আমার দ্বারা হচ্ছে ম্যাথ ভালো পারতেছি না, না তাহলে আমি বুয়েট থেকে হচ্ছে জাস্ট একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হইলেই হবে, টার্গেটটাকে ছোট করে ফেলা এটাও কিন্তু করা যাবে না। টার্গেট অলওয়েজ বিগ রাখতে হবে এবং নিজের বেস্টটা হচ্ছে এক্সামে দিয়ে আসতে হবে। তো এইটাই আর কি, যে এখন একটা স্টুডেন্ট যদি হচ্ছে এই জিনিস এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হচ্ছে নিতে চায়, তাকে তাহলে শুরু থেকেই তার টার্গেটটা কিন্তু সেট করে রাখতে হবে, এবং এই টার্গেটের জন্য হচ্ছে তাকে পড়ালেখা করতে হবে। হ্যাঁ, তো মোটিভেটেড থাকার জন্য এই মানে অনেক সময় অনেক ইউটিউব ভিডিও দেখে, বুয়েটের লোগো টোগো দেখে, তো ওইগুলো আমিও দেখছি মানে একাডেমিক লাইফে থাকতে, বুয়েটের ভিডিও, হ্যাঁ আবেগ, হ্যাঁ আবেগটাবে কাজ করতো, কিন্তু মানে একদম এক্সামের আগে সে এটাকে খুব হাইপ করে মানে ভার্সিটিটা খুব বড় কিছু, তাহলে প্রেশার বেশি লাগে, হ্যাঁ এই কারণে ওটা করতাম না, এক্সামের আগে করতাম না। কিন্তু যখন একাডেমিকে ছিলাম তখন আমার মাথায় এটা অলওয়েজই ছিল যে না, আমাকে বুয়েটে ভালো করতে হবে, এই জন্য আমি পড়ালেখা করতেছি। আলটিমেটলি কিন্তু তুমি তোমার ড্রিম ফুলফিল করতে পারছো, এটা খুবই সেরা একটা ব্যাপার। বাট যারা হয়তো কোনো কারণে ওই দিন তাদের লাকটা ফেভার করে নাই, তাদের জন্য এটা কোনো প্যারার কিছু না, কারণ দিন শেষে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সবগুলোতেই হুবহু সেম। এটা হয়তো আসার পরে সবাই বুঝতে পারে আর কি। কারণ এই কথাটা এজন্য বললাম যে বুয়েটের রেজাল্ট যেদিন দেয় সেদিন কিন্তু 1300 জনের মতো চান্স পায়, কিন্তু সাথে এটাও খেয়াল রাখতে হবে ওই দিন হয়তো 4700 জনের মতো চান্স পায় নাই। হয়তো তাদেরও অনেক মানে ভালো ভালো একটা ড্রিম ছিল, তারা অনেক হার্ড ওয়ার্ক করছে, বাট হয় নাই। কিন্তু দিন শেষে এখন তুমি তাদের সবাইকে জিজ্ঞেস করো, আমি ড্যাম শিওর যে কেউ এখন আর ওই জিনিস নিয়ে আফসোস করে না। তারা যেখানে আছে সবাই সব ভালো করতেছে সব জায়গাতেই, তাই না? তো এই যে তুমি বুয়েটের পর ক্লাস শুরু করলা, ক্লাস শুরু করার অভিজ্ঞতা কি, কি এক্সপেকটেশন রাখছিল এবং কি দেন ফুলফিল হয়েছে? মোটামুটি যা এক্সপেকটেশন ছিল মোটামুটি ফুলফিল হয়েছে, সব ফুলফিল না হইলেও মানে ম্যাক্সিমামই হচ্ছে যেরকম এক্সপেকটেশন ছিল মোটামুটি ওরকমই হয়েছে আর কি। তো মোটামুটি আমি স্যাটিসফাইড আছি বুয়েট নিয়ে। হতাশ লাগে মাঝে মাঝে? পরীক্ষার নাম্বার দেখলে পরে, সিটির নাম্বার দেখলে পরে হতাশ, আশেপাশের পোলাপানরে দেখে হতাশ লাগে, আশেপাশের পোলাপানকে দেখে হতাশ লাগে, সবাই টপার, বাট এখানে এসে মনে হইতেছে যে আমি খুব কম পারি আর কি। তো বুয়েটের এই যে লাইফটা, এটা সামনে অনেক আরো দেখবা যে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যাইতেছে ওভারঅল। তো ওভারঅল তোমার একটা ভালো জার্নি আশা করি ইনশাল্লাহ হবে। তো আমার মনে হয় আজকের সেশনটা আমরা এখানেই কনক্লুড করতে পারি। তো কনক্লুড করার আগে তুমি যদি খালি একটু জুনিয়রদের উদ্দেশ্যে ওভারঅল ছোট্ট একটা যে কোনো সাজেশন, অলরেডি তুমি অনেক মূল্যবান উপদেশ দিছো, তো আরও যদি ছোট্ট একবারে কনক্লুশন কোনো স্টেটমেন্ট দিতে চাও যে পুরো অ্যাডমিশন জার্নিতে কে হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি তোমার মতো বা তোমার চেয়েও ভালো বা এরকম ওভারঅল তার ড্রিম একটা ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারবে, ভালো করতে পারবে আর কি। 25 ব্যাচের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে তারা যেহেতু এখন শুরু করতেছে অ্যাডমিশন টেস্টের মানে অ্যাডমিশন যে জার্নিটা, সো এই জার্নিতে তারা এখন অনেক জায়গায় ভর্তি হবে, অনেক জায়গায় এক্সাম দিবে। সো এক্সামের যে র্যাঙ্কগুলো এগুলো খারাপ হলে আসলে এখানে হতাশ হওয়ার কিছু নাই।
কেন প্রবলেম হচ্ছে এক্সামে, মানে কি জন্য পারতেছো না, এটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এক্সামে হচ্ছে আমার থিওরিতে কোনো ঘাপলা আছে নাকি, কোনো প্রবলেম আছে নাকি, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আর এখনো যদি কারো কোনো চ্যাপ্টারটা বাকি থাকে, সেটা এই মোমেন্টেই হচ্ছে কমপ্লিট করে ফেলতে হবে, নাইলে পরে এটা হবে না। আর এর যে জুনিয়র যারা ব্যাচ আছে তাদেরকে আমি বলবো যে মানে 27 ব্যাচ যারা আছে, যারা এখন শুরু করবে এইচএসসি, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে এই মোমেন্টটা হচ্ছে বেস্ট টাইম টু স্টার্ট। কারণ এই মোমেন্ট থেকে পড়াশোনা করলে দেখা যায় সবকিছু নোট করে টাইম নিয়ে পড়া যায়, কিন্তু পরে যদি এই মোমেন্টে যদি কেউ সময় নষ্ট করে ফেলে তাহলে আর পরে হচ্ছে এটা কাভার আপ করাটা কঠিন হয়ে যায়। আর যারা হচ্ছে এখন সেকেন্ড ইয়ারে আছে 26 ব্যাচ, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন হচ্ছে যেই পড়াটা এখন পড়তেছে সেটা যেন হচ্ছে এমনভাবেই পড়ে যেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা তার এই মানে পড়াটার সাথে সাথে হয়ে যায়। তাহলে আমার মতে হচ্ছে সবাই আসলে এইভাবে যদি ফলো করে তাহলে বেস্ট করতে পারবে। তো তুমি বলতে চাচ্ছ যে অ্যাডমিশন টাইমে আমাদের কোনো চ্যাপ্টার স্কিপ করা উচিত না, অবভিয়াসলি চ্যাপ্টারটা সম্পর্কে যেন আমার অ্যাটলিস্ট বেসিক ধারণা থাকে, যদি আমার চ্যাপ্টারটা কঠিনও লাগে তারপরেও। অ্যাডমিশন টেস্টের তো কোশ্চেনটা তো হচ্ছে এটা তো লাকের উপর ডিপেন্ড করবে যে কোন চ্যাপ্টারটা থেকে কঠিন কোশ্চেন আসবে আর কোনটা থেকে ইজি আসবে। সো একজন স্টুডেন্ট যদি কোনো একটা চ্যাপ্টার সাপোজ ইন্টিগ্রেশনকে ভয় পেয়ে এটাকে পুরোটা স্কিপ করে দিল, কিন্তু দেখা গেল যে এইবার বইটার অ্যাডমিশন টেস্টে ইন্টিগ্রেশন থেকে একদম একদম এইচএসসি চেয়ে সোজা কোশ্চেন। সো যে ওই চ্যাপ্টারটা পড়েই নেই সে তো এটা অ্যাপ্রোচই করতে পারবে না। সো এই জন্য সবাইকেই অ্যাটলিস্ট হচ্ছে চ্যাপ্টারগুলো মানে একবার হইলেও এই চ্যাপ্টারে কি কি আছে না আছে এগুলো অ্যাটলিস্ট জানা উচিত এবং একবার হলেও এটা পড়া উচিত। সো এখনো যদি কারো মানে এই অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের যদি কোনো চ্যাপ্টারে হচ্ছে ল্যাকিংস থাকে, আমি বলবো যে এটাকে এখনই ফাইন্ড আউট করে সলভ করে ফেলা উচিত। তো অনেক ধন্যবাদ হাসিবকে আমাদের সাথে পুরা এসিএস স্টোরিজের আরেকটা এপিসোডে সুন্দর মতো থাকার জন্য। তোমরা কিন্তু সবাই হাসিবের থেকে অনেক মূল্যবান উপদেশ পাইছো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এপিসোডে শেষ পর্যন্ত দেখার জন্য।